আজকে আমরা স্ক্রু গজ এবং স্ক্রু গজ সংক্রান্ত কিছু এমসিকিউ দেখব, প্লাস এর প্র্যাকটিক্যালের সাহায্যে কী করে এটার সৃজনশীল করা যায় সেটাও তুলনা করব। ওকে, শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো। আমরা বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে এটার গভীরে যাব। ওকে, মানে পুরো থিমটা নিয়ে কথা বলবো, যে আমাদের স্ক্রু গজ নিয়ে আমরা একটু কনফিউশন থাকে, তোমরা জানো। এখানে লঘিষ্ঠ, গণন, পিচ, এই সব কিছু মিলিয়ে একটা কনফিউজড পরিস্থিতি তৈরি হয়ে যায়। কারণ কি, আমরা এটাকে বলা হয় কি, যেমন ধরো এই অ্যাকচুয়ালি স্ক্রু গজটা কেন অ্যাকচুয়ালি ব্যবহৃত হয়। তোমরা জানো যে আমরা যদি কোনো একটা সিম্পল কোনো একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, ওকে, তো ওই বস্তুটার আমরা কিন্তু স্লাইড ক্যালিপার্সের সাহায্যে নির্ণয় করি। ওকে, কিন্তু কোনো একটা যদি থাকে তোমার সমান্তরাল কোনো বস্তু না, হতে পারে সেটা বৃত্তাকার বস্তু। ওকে, যেমন ধরো তোমার একটা সিলিন্ডার, যেমন এই কলম। ওকে, এই কলমটার ব্যাস নির্ণয় করতে হবে আমাকে। এই কলমটার ব্যাস যদি আমরা নির্ণয় করতে চাই, ব্যাসটা কত, তো এই সব ক্ষেত্রে আমরা কিন্তু এই স্ক্রু গজ ব্যবহার করে থাকি। ওকে, কোনো একটা বস্তুর ব্যাস নির্ণয় করার ক্ষেত্রে দৈর্ঘ্য আর ব্যাসের যে ডিফারেন্সটা, সেটাই কিন্তু বললাম যে আমরা কোনো একটা বস্তুর ব্যাস নির্ণয় করব, এটা হচ্ছে স্ক্রু গজের সাহায্যে। তো এখানে বেসিক কিছু কথা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আমি কোনো তাড়াহুড়ো করব না, একটু মনে হয় বড় হয়ে যেতে পারে ভিডিওটা, কিন্তু বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা যদি চিন্তা করি, আমাদের একটা যে ইয়াটা থাকে, স্ক্রু গজটা থাকে, এমন থাকে, তাই না? ওকে, এখানে একটু আগে থাকে, এখানে একটু এগিয়ে থাকে, তারপর এইখান থেকে এইভাবে যায়, এইখানে এরকম। ওকে, আমাদের এটা কিন্তু মূলত এরকম থাকে, এখানে ঘর থাকে, এই মাঝ বরাবর একটা স্কেল থাকে। ওকে, আমরা কোনো একটা বস্তুকে মূলত এর মাঝে রাখি। ওকে, আমার কাছে এর মাঝে আমরা কোনো একটা বস্তু রাখি, ধরো এই কলমটার ব্যাস আমরা নির্ণয় করব, এই কলমটা এখানে রাখি। তারপরে আমার কাছে যে এই টুপিটা আছে, আমি টুপিটাকে ঘোরাই। ওকে, টুপিটা ঘোরালে এটা কি করে, যে এইখানে কিন্তু এটা হচ্ছে তোমার বিভিন্ন ভাগ থাকে, বৃত্তাকার স্কেলের ভাগ। এটা হচ্ছে তোমার বৃত্তাকার স্কেল। তাহলে এটা হচ্ছে আমার বৃত্তাকার স্কেল, আর এটা হচ্ছে আমার রৈখিক স্কেল। কথা বুঝো, যে এটা হচ্ছে রৈখিক স্কেল আর এটা হচ্ছে আমার বৃত্তাকার স্কেল। ওকে, তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এখানে বিভিন্ন ভাগ থাকে, 20, 50, 100 বিভিন্ন ভাগ থাকতে পারে। ওকে, তো এই ভাগগুলো থাকবে এখানে। আমি যদি এটাকে একবার ঘুরাই এই টুপিটা, তাহলে এই বৃত্তাকার স্কেলটাও একটু মুভ করবে। ওকে, প্লাস আমার এটা রৈখিক স্কেলটা এদিক বরাবর এগিয়ে যাবে এবং এই দণ্ডটা আস্তে আস্তে এদিকে এগিয়ে যাবে। আমি যদি উল্টো দিকে ঘুরাই, তাহলে এটা এদিকে পিছিয়ে যাবে। ওকে, এগিয়ে যাবে অথবা পিছিয়ে যাবে। টোটাল আমরা বুঝতে পারছি যে আমি যদি এটাকে টাইট করতে করতে থাকি, তাহলে একটা সময় এটাকে টাচ করবে। আমি যদি কলমটা রেখে দিই, তাহলে এভাবে এটা এগিয়ে আসবে এরকম। ওকে, তখন আমরা বিভিন্ন ধরনের ব্যাস টেস্ট যাই লাগুক, আমার সমদ্বিতলের ক্ষেত্রফল এটসেট্রা আমরা নির্ণয় করতে পারি। আবার যখন মাপা শেষ হয়ে যাবে, তখন এটা উল্টা ঘুরাবো, তখন এটা আবার আস্তে আস্তে পিছনের দিকে যাবে। আমি এটা খুলে ফেলবো, বের করে নিয়ে আসবো। এইগুলো হচ্ছে আমার কথা। তো এখানে আমার কি কি সূত্র লাগবে, কি কি কথা থাকবে, দেখো। প্রথমে আমাদের মাথায় প্রথমে আছে একটা কথা, সেটা হচ্ছে পিচ। ওকে, তো আমরা পিচ কাকে বলবো? আমরা যদি এই বৃত্তাকার স্কেলটা আমি যদি একবার ঘুরাই, এটা রৈখিক স্কেল বরাবর যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হচ্ছে পিচ। আমি যদি এটাকে একবার ঘোরালাম, তাহলে এটা একটু এদিকে এগিয়ে আসবে, আর দুইবার ঘোরালে আরেকটু এগিয়ে আসবে, তিনবার ঘোরালে আরেকটু বেশি এগিয়ে আসবে, চারবার ঘোরালে আরও এগিয়ে আসবে, এরকম। তো আমরা যেটা বুঝলাম, পিচ কাকে বলবো? বৃত্তাকার স্কেলটা আমি একবার ঘোরাবো, তাহলে রৈখিক স্কেল বরাবর এটা যেটুকু অতিক্রম করবে সেটা হলো তার পিচ। আমরা তাহলে এই অঙ্কটা দেখি, 4 নম্বরটা। বৃত্তাকার স্কেল দুবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর 6 মিলিমিটার অতিক্রম করে। আচ্ছা, আমি যদি দুইবার ঘোরালাম, তাহলে 6 মিলিমিটার অতিক্রম করলো, তাহলে বলছি এটার পিচ কত? আচ্ছা, পিচ কাকে বলবো? পিচ কিন্তু দুইবার ঘোরালে যেটা, সেটা নয়। পিচ হচ্ছে একবার ঘোরাতে হবে। তাহলে আমি বলতে পারলাম না যে আমি যদি দুইবার ঘোরাই, তাহলে সে 6 মিলিমিটার যাচ্ছে, বেশি যাবে স্বাভাবিক। তাহলে আমি যদি একবার ঘোরাই, তাহলে সেটা কত যাবে? দুইবার ঘোরালে যদি কোনো একটা জিনিস 6 বার যায়, তাহলে একবার ঘোরালে সেটা যাবে 3 মিলিমিটার। কথা ক্লিয়ার? তাহলে একবার ঘোরালে এটা রৈখিক স্কেল বরাবর 3 মিলিমিটার যাচ্ছে, দুইবার ঘোরালে 6, তিনবার ঘোরালে 9, চারবার ঘোরালে 12, এইভাবে। তাহলে একবার ঘোরালে এটা মূলত যাচ্ছে 3 মিলিমিটার। তো এই সূত্র কি বলে, যে এটা বৃত্তাকার স্কেল একবার ঘোরাবো, এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু যাবে
তাহলে এটা আমি এখানে বলে দিছে 2 বার ঘোরালে যদি 6 হয় তাহলে একবার ঘোরালে এটা 3 মিলিমিটার যাবে, তাহলে এটার পিচ কত হবে? আমরা জানি পিচ হচ্ছে একবার ঘোরালে, তাই এটা হচ্ছে 3 মিলিমিটার হলো এটার অ্যান্সার। ওকে, তো এখানে যদি বলতে পার যে বৃত্তাকার স্কেল 2 বার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যদি 6 মিলিমিটার যায়, তাহলে 3 বার ঘোরালে কত মিলিমিটার যাবে? তাহলে সেটা তো 9 মিলিমিটার। ওকে, তাহলে যদি এটা পিচ কত? পিচ হচ্ছে 3 মিলিমিটার। কি করে করলাম? আমরা শুধুমাত্র সূত্রটা ইউজ করলাম, বৃত্তাকার স্কেল আর রৈখিক স্কেল ওইখান থেকে। ওকে, আপনারা তাহলে এই অঙ্কটা দেখো আমরা খুবই মুখে মুখে শেষ করলাম শুধুমাত্র পিচের একটা সূত্র থেকে। ওকে, এবার আমরা সেকেন্ড সূত্রের দিকে যাব, সেটা হচ্ছে লঘিষ্ঠ গণন। এই সূত্র থেকে আমরা যাব লঘিষ্ঠ গণন মানে লিস্ট কাউন্ট, মানে কম কাউন্ট যেটাকে বলা হয়। লঘিষ্ঠ মানে তো ছোট। ওকে, এলসি লঘিষ্ঠ কাউন্ট, লিস্ট কাউন্ট। লঘিষ্ঠ গণনের সূত্রটা কি? যে পিচ বাই ভাগ সংখ্যা। কিসের ভাগ সংখ্যা? আমার বৃত্তাকার স্কেলের যেটা ওই ভাগ সংখ্যা। ওকে, ভাগ সংখ্যা ওই বৃত্তাকার স্কেলে, যেটা বললাম বৃত্তাকার স্কেলে আমার বিভিন্ন ভাগ থাকে। বৃত্তাকার স্কেলের আমার যে বিভিন্ন ভাগ থাকে ওই ভাগগুলো কয়টা আছে সেটা, আর ওই যন্ত্রের পিচ কত। তাহলে একটু আগে যে যন্ত্রটা আমি একটু আগে যেটা আমি দেখলাম অঙ্কে, ওইটা পিচ কত ছিল মনে আছে? 3 মিলিমিটার। তাহলে ওইটা আমি 3 মিলিমিটার দিলাম, আর ধরলাম ওই যন্ত্রের ধরো ভাগ সংখ্যা আছে 100টি। ওকে, তাহলে ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন কত হবে? তখন আমি জাস্ট 3কে 100 দ্বারা ভাগ দিয়ে দেব। 3 ভাগ 100 দিলাম, সেটা হচ্ছে 0.03। ওকে, তাহলে যেটা হচ্ছে মিলিমিটার ছিল। ওকে, তাহলে আমরা হচ্ছে 0.03 মিলিমিটার তখন হয়ে যাবে এটার লঘিষ্ঠ গণন। তো লঘিষ্ঠ গণন কী করে বিনিয়োগ করে? পিচ বাই ভাগ সংখ্যা। আমরা কিন্তু সম্পর্ক তৈরি করব পরে, বিভিন্ন কিন্তু আমার লাগবে যে পিচের সাথে লঘিষ্ঠ গণনের কি সম্পর্ক, পিচের সাথে ভাগের কি সম্পর্ক। ওকে, তো আমরা এই সূত্রটা মাথায় রাখবো। ওকে, আর পিচ কাকে বলে এটা মাথায় রাখবো। তো আমরা একটা সূত্র মাত্র আমরা পেলাম। ওকে, এখানে যে কথাটা বললাম সেটাও মাথায় রাখবো। ওকে, এবার আমরা একটা সূত্রের দিকে যাব। সূত্র কি? আমরা যখন এই স্ক্রু গজের সাহায্যে কোনো একটা বস্তুর ব্যাস নির্ণয় করব, তখন তার সূত্রটা হচ্ছে, যেমন ধরো তোমার ব্যাস নির্ণয়ের সূত্র। ওকে, ব্যাস নির্ণয়ের সূত্রটা কি? ব্যাস নির্ণয়ের সূত্র হচ্ছে, আমি তাহলে একটু নিচে লিখি। ওকে, যে তোমার একটু জায়গা লাগবে। ওকে, আমরা ব্যাস নির্ণয়ের সূত্রটা কাকে বলবো? সেটা হচ্ছে কি এল প্লাস সি ইন্টু এলসি। এল প্লাস সি ইন্টু এলসি। তো আমি যেটা বললাম যে ব্যাস যদি নির্ণয় করি, ব্যাস নির্ণয় করার জন্য এল প্লাস সি ইন্টু এলসি, আমি এখান থেকে মাইনাস দিয়ে দেবো আমার যান্ত্রিক ত্রুটি। এবার তো তোমার মনে প্রশ্ন আসবে, আরে যান্ত্রিক ত্রুটিটা কি জিনিস? আমি যদি এই যন্ত্রটা ঘোরাতে ঘোরাতে এদিক বরাবর নিয়ে এসে, ধরো এটা আমার এ, এটা বি, দুইটা পাত দুই দিকে মুভ করে। ওকে, তো আমি যেটা ঘোরাতে ঘোরাতে এটাকে এ আর বি টাচ করে ফেলি, এদিক বরাবর এটাকে এর সাথে বি টাচ করে ফেলি, তাহলে যদি এই স্কেলটা, এইখানে তো বিভিন্ন ধরনের মাপ আছে তাই না? এই স্কেলটা আছে, এই যে শূন্য দাগ যেটা আছে, ভাগ সংখ্যা শূন্য, যে ভাগ সংখ্যা আছে ওই শূন্যটা এই মাঝের রৈখিক স্কেলকে টাচ করবে। ওকে, শূন্যটা যদি রৈখিক স্কেল টাচ করে তখনই কেবল এটা এরা দুজনকে পরস্পরকে টাচ করলো। কিন্তু এমন যদি হয় যে এরা এটা শূন্য হচ্ছে না, এই শূন্যটা এই রৈখিক স্কেল বরাবর যাচ্ছে না, তাহলে কিন্তু বুঝতে হবে এই যন্ত্রের যান্ত্রিক ত্রুটি আছে। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি কি যে এই রৈখিক স্কেলটা টোটালি যখন এ আর বি, মানে এরা দুইজন যখন টাচ করে, আমি কিন্তু মাঝে কিছু রাখি নাই, সিম্পলি। ওকে, ধর কিছু রাখি নাই, তাহলে সিম্পলি যদি এ আর বি এরা টাচ করে, তাহলে এই রৈখিক স্কেলটা এটাকে জিরো এবং স্কেল এটাকে পরস্পর টাচ করবে। ওকে, তো জিরো যদি আমি না পাই, এখানে যে ভাগ সংখ্যা আছে এই জিরোটা যদি না পাই, তাহলে বুঝবো যে এই যন্ত্রের যান্ত্রিক ত্রুটি আছে। ওকে, ওকে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা এখন দেখব যে এখানের এই ব্যাস নির্ণয় করতে এল প্লাস সি ইন্টু এলসি আমরা এটা বলছি। ওকে, এর ডিফারেন্সগুলো মানে এক একটা যে পোর্শনগুলো থাকে, পোর্শনগুলিকে আমরা কি বলবো? এই এলটা হচ্ছে আমার এই রৈখিক স্কেলের পার্টটা, মানে এই রৈখিক স্কেলটা কতটুকু যাচ্ছে সেটা। ওকে, তো আবার সিটা বলছে কি যে এটা হচ্ছে তাহলে আমার রৈখিক স্কেল পার্ট। খেয়াল করো ব্যাপারটা, রৈখিক স্কেল, এটা হচ্ছে রৈখিক স্কেল পার্ট, শুধু এলটা। ওকে, আর এই সিটা হচ্ছে আমার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ওকে,
বৃত্তাকার স্কেলে আমার কয়টা ভাগ আছে, বৃত্তাকার স্কেল ভাগ। তো এই এল হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, প্লাস আমি যদি সিকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, আর এলসি মানে তো আগে আমরা আলোচনা করলাম এলসি মানে কি ছিল, লঘিষ্ঠ গণন। ওকে, তাহলে এরা কিন্তু গুণাকারে আছে, এই দুইটা গুণাকারে আছে। ওকে, তাহলে এল এর সাথে এরা দুইজনকে গুণ করে যোগ দেব। ওকে, তাহলে আমি পেয়ে যাব এই যন্ত্রের ব্যাস। এখন যান্ত্রিক ত্রুটি যদি আমার থাকে তাহলে যান্ত্রিক ত্রুটিটা মাইনাস করে দেবো। ওকে, আমি ধরলাম যান্ত্রিক ত্রুটি নাই, তো যান্ত্রিক ত্রুটি যদি থাকে তাহলে মাইনাস করে দেবো। হয়তো বা অঙ্কে যান্ত্রিক ত্রুটি দেওয়া থাকবে, এটা যান্ত্রিক ত্রুটি এত, আর যান্ত্রিক ত্রুটি নির্ণয় করার জন্য আমরা আলাদা হয়তো দেখবো আরেকদিন যে যান্ত্রিক ত্রুটি সম্পর্কে বিস্তারিত ব্যাপারটা। তো যান্ত্রিক ত্রুটি মোটামুটি অঙ্কে থাকে না, আমি দেখেছি যে অঙ্কগুলো। তো যান্ত্রিক ত্রুটি যদি অঙ্কে দেওয়া থাকে এক্সটার্নালি সেটা মাইনাস করে দেবে। ওকে, টোটালি। তো আমরা বুঝলাম যে এল প্লাস সি ইন্টু এলসি, এটা দ্বারা আমরা ব্যাস নির্ণয় করতে পারি। এটা কোথায় কাজে লাগবে, এবার আমি অঙ্কে আরেকটা কথা বলবো যে আমরা কিন্তু একটা খেয়াল করবো যে এই সবগুলো মাথায় খেয়াল রাখতে হবে যে পিচ, লঘিষ্ঠ গণন আর ভাগ সংখ্যা এরা কোথায় কোথায় লাগে। দেখো এই অঙ্কটাতে কী করে লাগে, এটা ময়মনসিংহ বোর্ড 2020 সালের প্রশ্ন। পিচ হচ্ছে 0.5 মিলিমিটার, এখানে পিচ দেওয়া আছে। লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার। বলছে বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা মানে ভাগের সংখ্যা কত। ওকে, এই যন্ত্রে আমি এটা যখন দেখছি তখন আমার খেয়াল হয়েছে আরে এটা করতে গেলে তো আমার এই প্যাচে আসার দরকার নাই, মানে ওই যে রৈখিক স্কেল প্লাট বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা ইন্টু এলসি, ওইখানে যাওয়ার দরকার নেই। এখানে আমি দেখছি আমার কাছে আছে পিচ, তার মানে আমি এই পিচের সংখ্যাটা পাচ্ছি, পিচের কথা পাচ্ছি, আর লঘিষ্ঠ গণন এই যে এটা পাচ্ছি, তাহলে এখান থেকে আমি ভাগ সংখ্যা কিন্তু ইজিলি নির্ণয় করতে পারি। এটার জন্য আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, তাই না? তো আমি যদি লঘিষ্ঠ গণন দেওয়া আছে কত দেখো 0.01, তাহলে বলবো যে 0.01 লঘিষ্ঠ গণন ইকুয়াল টু কত, পিচের মান দেওয়া আছে 0.5, আর ভাগ হচ্ছে এই ভাগ সংখ্যা কয়টা ভাগ সংখ্যা সেটাই তো আমার অঙ্কে চাইছে, যে ভাগ বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা মানে ভাগের সংখ্যা কত। তো ভাগের সংখ্যা আমি এটাকে ধরে নিলাম এক্স, অথবা ভাগ সংখ্যা তুমি তাহলে এটা যদি আমি নির্ণয় করি তাহলে এক্সটা এই পাশে চলে আসবে, আর 0.5 ভাগ 0.01, দেখো তো ঠিক আছে কিনা। এই যে আমার ঘরের সংখ্যা নির্ণয় করতে বলছে পিচ আর লঘিষ্ঠ গণন থেকে, আমি কিন্তু এটা ভাগ দিয়ে নির্ণয় করে ফেললাম। এবার আমি করলাম কি 0.5 ভাগ দিলাম 0.01। ওকে, দেখো এটা দিলে আমি পাচ্ছি এখানে 50। দেখো তাহলে আমি বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা বের করার জন্য আমি কিন্তু টোটালি আমি এই সূত্রটা ইউজ করে এখানে বের করে ফেললাম। এটা হচ্ছে ভাগের সংখ্যা ছিল 50টা। তাহলে পিচ আর লঘিষ্ঠ গণন থেকে যদি বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা বের করতে বলে তাহলে আমার এখানে যাওয়ার দরকার নাই, বেশি আমরা যাবো না, এভাবে নির্ণয় করে ফেলবো। ওকে, আমি যেটা আবার কথা বলছি ক্লিয়ার থাকবে যে পিচটা কী জিনিস, ভাগ সংখ্যা কী জিনিস, লঘিষ্ঠ গণনটা কী জিনিস। ওকে, লঘিষ্ঠ গণন হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে আমরা এই অঙ্কটাও করে ফেললাম। এই অঙ্কটা তোমরা যদি না বুঝো তাহলে আবার দেখো। ওকে, তাহলে আমাদের এইটা শেষ হয়ে গেল। আমরা এবার আসি যে রৈখিক স্কেল পার্ট 4 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পার্টের মান এত হলে। একটা বিষয় দেখো, এখানে কিন্তু এই যে আমি যে এখানে কথা বললাম বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ইন্টু এলসি, এখানে তো আমার দেওয়া নাই, আমার তো রৈখিক স্কেল পার্ট এটা এল আছে, তা আমাকে বলছে বেশ কত, আমি বেশ নির্ণয় করবো। ওকে, ভালো কথা, বেশের মান ডি ধরলাম, বেশকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ওকে, ডায়ামিটার যাকে ডি বলা হয়, ডায়ামিটার বেশ, রেডিয়াস মানে আর, ডিকে 2 দ্বারা ভাগ করলে আমরা আর পাই। ওকে, তাহলে ডি কত হবে, এল প্লাস সি। এল কত, রৈখিক স্কেল পার্ট, এই যে রৈখিক স্কেল পার্ট কত 4, আমি দিলাম এখানে 4 মিলিমিটার আছে। ওকে, ফাইন, প্লাস দিলাম আমার কাছে এখানে ভাগ সংখ্যা কি আছে, দেখো আমার কাছে এখানে ভাগ সংখ্যা নাই, আমার কাছে এখানে এলসি মানে লঘিষ্ঠ গণন তাও তো নাই, কিন্তু আমার কাছে আছে বৃত্তাকার স্কেলের পার্ট। ওকে, তো বৃত্তাকার স্কেলের পার্ট মানে কি, এই দেখো এরা দুইজন মিলেই হয়ে যায় বৃত্তাকার স্কেলের পার্ট, এরা দুইজন মিলে সি ইন্টু এলসি, এরা দুইজন, তাহলে সি ইন্টু এলসি মানে বৃত্তাকার স্কেলের পার্ট, মানে ভাগ সংখ্যা একটু লঘিষ্ঠ গণন, এরা মিলে কি বৃত্তাকার স্কেলের পার্ট। তো কোনো অঙ্কে যদি আমার আলাদা করে না দেওয়া থাকে তাই আমি বুঝবো কি এরা দুজন মিলেই বৃত্তাকার স্কেলের মান হচ্ছে। ওকে, তাহলে আমি এটা দিলাম, আর বৃত্তাকার স্কেলের পাঠের মান 0.117, তাহলে এরা দুইজন যদি 0.17 হয় তাহলে দিলাম 0.17 মিলিমিটার। তাহলে দেখো তো কত হচ্ছে, 4 প্লাস 0.17 মানে কিন্তু 4.17 মিলিমিটার। ওকে, এই যে ডায়ামিটার আমি পেয়ে গেলাম, তাহলে 4.17 মিলিমিটার। দেখো অ্যান্সার কতে আছে। তো এখানে আমি পেলাম না ভাগ সংখ্যা এবং লঘিষ্ঠ গণন আলাদা করে পেলাম না, বৃত্তাকার স্কেলের মান পেয়ে গেলাম। তো আমি এই দুইটা একবারে মিলে হয় বৃত্তাকার স্কেলের মান। ওকে, দেখো আমাদের এই 2 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমরা যাব 1 নম্বর অঙ্ক। এটা ছিল যশোর বোর্ড 15 সালের অঙ্ক। ওকে, এখানে দেখো যে রৈখিক স্কেল পার্ট
4 মিলিমিটার। ওকে, রৈখিক স্কেল পার্ট 4 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা, এখানে মনে সব তথ্য দেওয়া আছে তাই না? তো আমাকে বলছে ব্যাস কত। এখন আমি আবার যখন ব্যাস নির্ণয় করব তখন আমাকে কিন্তু এই সূত্রটা কাজে লাগাতে হবে, কারণ সব কিছু আলাদা করে দেওয়া আছে। তাহলে ব্যাস ডি ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল সি, ওকে, মাইনাস যান্ত্রিক ত্রুটি। ওকে, তো যান্ত্রিক ত্রুটি অঙ্কে নাই, তোমাকে বলছিলাম আগে যে যান্ত্রিক ত্রুটি কিন্তু মূলত রাখে না অঙ্কগুলোতে। তো আমি এখানে দিলাম কত, ব্যাস নির্ণয় করব। এল হচ্ছে রৈখিক স্কেল পার্ট 4, দিলাম 4 মিলিমিটার, প্লাস সি, সি আমার হচ্ছে ভাগ সংখ্যা, দেখো তো ভাগ সংখ্যা 50 আছে, এই যে 50 দাও। আর এলসি হচ্ছে লঘিষ্ঠ গণন, এই যে লঘিষ্ঠ গণন অঙ্কে দেওয়া আছে 0.01। এই অঙ্কটা হচ্ছে ঢাকা বোর্ড 15-তে আসছে। ওকে, এবার যান্ত্রিক ত্রুটি যেহেতু নাই তো -0 তো প্লাস মাইনাস 0 যাই বলো। ওকে, এবার আমরা এটা করি, এটা 50কে 0.01 দ্বারা গুণ দেবো আগে, 50 ইন্টু 0.01, তাহলে পাচ্ছি কত, এটা হচ্ছে 0.5 আর এখানে হচ্ছে 4, তাহলে 4 ইন্টু 0.5 দিলে কত হয়, 4.5। ওকে, এককগুলো কোথায় আছে, মিলিমিটার এককে আছে, তাহলে এত মিলিমিটার, তাহলে কত মিলিমিটার মানে 4.5 মিলিমিটার। ওকে, আমরা কিন্তু দেখছো যে এই রিলেটেড অঙ্কগুলো এভাবে কথায় কথায় আমরা সুন্দরভাবে শেষ করে ফেললাম। ওকে, আমরা সব কিছু শেষ করে ফেললো, এখন ফাইনালি আমরা আরেকটু ডিপে যাব মানে কি, যে আরেকটা অঙ্ক, বড় টাইপের একটা অঙ্ক, যে অঙ্কটা তোমাদের লিখিত পরীক্ষায় আসে, ওইটা নিয়ে একটু কথা বলবো। ওকে, আমি তাহলে এটাও মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে আমি এই অঙ্কটা তুলে আসছি। ওকে, তোমরা সাথে থাকো, মানে আমি তো ভিডিও এডিট করি না, ওইটা দেখো যে অঙ্কটা আমরা একটু পর্যন্ত রাখলাম। এবার আমি একটা অঙ্কের ডাক তুলতেছি। ওকে, ডাক তুলে আবার রিজুম দিচ্ছি ভিডিওটা, তারপরে আমরা বাকিটা আবার করব। ওকে, আই এম ব্যাক এগেইন। আছে, আমরা এখন যেটা করব একটু বড় অঙ্ক করব, মানে সৃজনশীল অঙ্ক। একটা স্ক্রুগজের বৃত্তাকার স্কেলটির 6টি পূর্ণ ঘূর্ণনে সেটি রৈখিক স্কেলের 3 মিলিমিটার অতিক্রম করে। দেখো যে 6টা যদি তুমি ঘুরাও, 6 বার ঘুরাও, তাহলে সেটি রৈখিক স্কেলের 3 মিলিমিটার যায়। তাহলে বৃত্তাকার স্কেলের মোট দাগ সংখ্যা 50, আর তারপর হচ্ছে সিলিন্ডারের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তার মানে আমরা যে সিলিন্ডার, আমরা যে একটা বলছিলাম যে সিলিন্ডার নির্ণয় করব, সিলিন্ডারের যে দৈর্ঘ্যটা আছে, এই সিলিন্ডারের দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার। ওকে, আমরা এই সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করব, আর সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠ আয়তন নির্ণয় করব। ওকে, তাহলে সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কথা আমরা চিন্তা করি, যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি 1/4 পাই ডি স্কোয়ার। ওকে, দেখো যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কিসের সম্পর্ক, আমার ব্যাসের সম্পর্ক। ওকে, তা আমাকে যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে আমাকে অবশ্যই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a ইকুয়াল টু 1/4 পাই ডি স্কোয়ার। পায়ের মান আমরা জানি 3.1416, আর ডি এর মানটা হচ্ছে সেটা যেটা আমরা এখন নির্ণয় করব। ডি নির্ণয়ের সূত্র কি, ডি নির্ণয়ের সূত্র হচ্ছে যে এটা এল প্লাস এল সি। তাহলে ডি নির্ণয়ের সূত্র কি, ডি ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল সি প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি। ওকে, মাইনাস দিয়ে প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি, মানে যান্ত্রিক ত্রুটি যা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, মোট কথা যান্ত্রিক ত্রুটি মাইনাস দেবো। ওকে, তো এর মধ্যে দেখি আমার কি কি আছে। সেটা হচ্ছে যে আমার রৈখিক স্কেল প্লাট, এটা রৈখিক স্কেল বরাবর কতটুকু যাচ্ছে, 3 মিলিমিটার যাচ্ছে। তাহলে দেখো রৈখিক স্কেল পার্ট আমি 3 পেয়ে যাচ্ছি। ওকে, প্লাস ভাগ সংখ্যা আমি 50 পেয়ে যাচ্ছি। ওকে, এটা পেলাম, কিন্তু আমার কাছে লঘিষ্ঠ গণন তো নাই। এই অঙ্কে লঘিষ্ঠ গণন নাই, তো লঘিষ্ঠ গণন বের করে ফেলি। লঘিষ্ঠ গণনের সূত্র দেখো পিচ বাই ভাগ সংখ্যা। ওকে, পিচ বাই ভাগ সংখ্যা। এবার তাহলে আমাকে দেখতে হবে যে পিচ বাই ভাগ সংখ্যা, পিচ কত তাহলে এই যন্ত্রের। ওকে, ভাগ মানে কয়টা ভাগ আছে, এই যন্ত্রের পিচ কত, কোন একটা বৃত্তাকার স্কেল একবার ঘোরালে যে দৈর্ঘ্য অতিক্রম করে, কিন্তু এই যন্ত্র 6 বার ঘোরালে সে 3 মিলিমিটার যায়। তাহলে আমি যদি বলি পিচ কত, পিচ মানে কি কোন একবার ঘোরালে, তাই না? তাহলে দেখো সে 6 বারে যায় 3 মিলিমিটার, তাহলে সে একবারে কত যাবে, কম যাবে 3/6 মিলিমিটার, একবারে সে কমে যাবে, তো 3/6। তাহলে দাও তুমি 3/6 দাও, তাহলে পাচ্ছ 0.5 মিলিমিটার। দেখো এটা হচ্ছে ওই যন্ত্রের পিচ, আমি পিচ পেয়ে গেলাম। লঘিষ্ঠ গণনা এখন বের করবো, তো আমি পিচ পেয়ে গেলাম কত, 0.5।
আর ওই যন্ত্রের ভাগ সংখ্যা কত আছে, দেখো এই যন্ত্রের বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা আছে 50। তাহলে আমি 0.5কে 50 দ্বারা ভাগ করে দিই, এটা ভাগ দিলাম 50, তাহলে পাচ্ছে 0.01। তাহলে লঘিষ্ঠ গণন যেটা ওই যন্ত্রের সেটা হচ্ছে 0.01। ওকে, এই সূত্রটা অ্যাপ্লাই করছি লঘিষ্ঠ গণন নির্ণয় করতে গিয়ে আমি কত পিচ বাই ভাগ সংখ্যার পিচ আলাদা করে আবার নির্ণয় করছি। পিচ মানে কি 6 বারে যায় এত, একবারে যায় এত, তার মানে পিচ হচ্ছে 0.5। তো 0.5কে 50 দ্বারা ভাগ করলে আমি পাইলাম লঘিষ্ঠ গণন। তো লঘিষ্ঠ গণন প্রথমে 0.01, তো ইন্টু দিলাম 0.01। ওকে, তাহলে দেখো তো 50কে আমি যদি 0.01 দ্বারা গুণ দেই তাহলে পাবো 0.5, তাহলে এটা হচ্ছে 0.5 আর এটা হচ্ছে 3, তো টোটালি কত পেলাম 3.5 মিলিমিটার। ওকে, আমরা 3.5 যে মিলিমিটার পেলাম এটা হচ্ছে এই যন্ত্রের ব্যাস, এই যে ডি এর মান। ওকে, তাহলে আমাকে যদি সমগ্র তলের ক্ষেত্রফল আমি নির্ণয় করতে চাই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে আমি দিব 1/4। 1/4 মানে কি 1/4 ক্যালকুলেটর দাও 0.25। ওকে, 0.25 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু ডি স্কোয়ার, একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে ডি এর মান 3.5 তার একটা স্কোয়ার দিয়ে দাও। ওকে, তাহলে টোটালি পাইলে তুমি 9.62। ওকে, এবার আমরা যদি এখন এই যেটা বলছিলাম যে এই সূত্রটা এখানে মানগুলো বসাইছি 1/4 ইন্টু 3.1416 ইন্টু ডি এর মান যেটা এখান থেকে পেলাম সেটা হচ্ছে 3.5 তার স্কোয়ার। ওকে, টোটালি আমি যদি মানটা বসাই এটা হচ্ছে এটা স্কোয়ার। ওকে, টোটালি মানটা বসালে আমি পাবো 9.62। ওকে, যেহেতু এটা হচ্ছে ক্ষেত্রফল তাহলে একক হবে অবশ্যই মিলিমিটার স্কোয়ার। ওকে, আমাদের এককগুলো মিলিমিটার ছিল। তাহলে দেখো আমি খুবই ইজিলি কিন্তু গ নম্বর করে ফেললাম। ওকে, এবার আমরা আসি এবার ঘতে, আমাদেরকে এগুলো লাগবে, তাও যদি লাগে আমি লিখে রাখলাম ডি এর মান 3.5। আচ্ছা, মনে থাকবে, আমি দেখি ডি এর মান ছিল আমাদের 3.5। ওকে, ডি ইকুয়াল টু 3.5 মিলিমিটার। আচ্ছা, সমগ্র পৃষ্ঠ মানে কি, সমগ্র পৃষ্ঠ সূত্র হচ্ছে সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠ সূত্র 2πr ইন্টু আর প্লাস এল। দেখো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে মানগুলো লাগবে আমার কিন্তু টোটাল সব কিছু কিন্তু মিলিমিটারের এককে, তাই না? কিন্তু এই যে এল, এই যে এলটা হচ্ছে এখন সিলিন্ডারের, ওই যে সিলিন্ডারের দৈর্ঘ্য এল, এখন এটা কাজে লাগবে আমার এখানে। ওকে, সিলিন্ডারের দৈর্ঘ্য এল ইকুয়াল টু কত দেওয়া ছিল 2 সেন্টিমিটার। তো আমাদের যে অঙ্ক টোটাল করলাম মিলিমিটার দ্বারা করলাম, তা আমরা জানি কি ডেসি সেন্টি মিলি। ওকে, মিলিমিটার যাকে বলে, তাহলে সেন্টিমিটারের সাথে মিলিমিটারের সম্পর্কে কিন্তু 10 ব্যবধান, তাহলে 2 সেন্টিমিটার ইকুয়াল টু কত 20 মিলিমিটার। ওকে, এগুলো তোমরা এককগুলো তোমরা দেখে নাও, এগুলো তো আগে থেকে তোমরা জানো ডেসি সেন্টি মিলি তাদের পার্থক্যটা। তো সেন্টিমিটারকে মিলি বানাতে গেলে, মিলিমিটার বানাতে গেলে 2 মানে 20 মিলিমিটার। এবার আমার কাছে আর দরকার, আমার কাছে আর নাই, তাহলে ডি ছিল না আমার 3.5, আমি তোমাকে বলছিলাম ডি মানে ডায়ামিটার মানে বেশ। তাহলে আমাদের যে ব্যাস থাকে তাকে যদি আমি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে তো সেটা ব্যাসার্ধ হয়ে যায়, আর ব্যাসার্ধ মানেই হলো আর। ওকে, তাহলে d/2 হলো আর ইকুয়াল টু কত, তাহলে আর মানে ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাসার্ধ, আর ইকুয়াল টু ব্যাসার্ধ, এটা হচ্ছে d/2। ওকে, ইকুয়াল টু d/2, ডি কত 3.5, আর এটাকে যদি তুমি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে 3.5/2 দাও, 3.5 ভাগ 2 1.75। ওকে, এই 1.75 হচ্ছে আমার আর এর মান, এল এর মান পেলাম, আর এর মান পেলাম, পায়ের মান আমি জানি। ওকে, এটা তাহলে করে ফেলি, ক্যালকুলেটার কী করে করবা, 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 1.75, আবার আর এর মান 1.75 প্লাস এল এর মান হচ্ছে 20। ওকে, ফাইনালি এটা হচ্ছে আমি নির্ণয় করব এটার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, একক হবে মিলিমিটার স্কোয়ার। ওকে, তাহলে দাও গুণ দাও, 2 ইন্টু 3.1416 ইন্টু দাও 1.75 ইন্টু দাও, এখানে ব্র্যাকেট দাও, একটা ব্র্যাকেট দিয়ে 1.75 প্লাস 20 সব একবারে লিখে এবার ইকুয়াল চিহ্ন দিয়ে দাও, তাহলে পাচ্ছ 239.15 মিলিমিটার স্কোয়ার। ওকে, দেখো আমি এখান থেকে কিন্তু এটাও পেয়ে গেলাম। তাহলে আয়তনের সূত্রটা কি? ওকে, এবার আমরা ফাইনালি আয়তনের সূত্র লিখব। আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এল, আয়তন ভি সমান সমান পাই
আর স্কোয়ার এল। আয়তনের একক থেকে মিলিমিটার কিউব, একক হবে মিলিমিটার কিউব। পায়ের মান 3.1416 ইন্টু আর স্কোয়ার মানে যে এটা 1.75 এর স্কোয়ার দিবা ভেবে ব্র্যাকেট দিয়ে ইন্টু এল এর মান হচ্ছে 20 মিলিমিটার। ওকে, এখানে একটা মিলিমিটার আছে, এখানে 2টা মিলিমিটার আছে, এইভাবে 3টা মিলিমিটার হয়। ওকে, স্কোয়ার দিলে মিলিমিটার স্কোয়ার হয়। তো আমি দিলাম 3.1416 ইন্টু 1.75 এর স্কোয়ার, এভাবে ক্যালকুলেটর সরাসরি স্কোয়ার দিয়ে দাও, ইন্টু ফাইনালি 20 দিয়ে দাও। তাহলে কত পাচ্ছ? 192 মেবি, ইয়েস 192.42 মিলিমিটার এবার কিউব হলো। ওকে, আমার এই অঙ্ক শেষ হয়ে গেল। আমরা কিন্তু খুবই সিম্পল, কোনো প্রেশার নেই, আমিও রিল্যাক্সে করেছি। আশা করি তোমরাও রিল্যাক্সে এটা পুরোটাই বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝে থাকো তাহলে ভিডিওটা আবার দেখো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, লাইক করবা, আর অবশ্যই শেয়ার করবা সবার সাথে। অনেকদিন পর ভিডিও করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ।